আচ্ছা একটু বলে নেই, আমাকে কয়েকজন একটু জানাইছে যে এই ক্লাসের সাথে সাথে আমরা প্রশ্নগুলো এবং সংক্ষিপ্ত আলোচনা করে আমরা একটু বাইরে প্রশ্ন দিয়ে একটা আলোচনা করবো। যেমন এখানে একটা ফিলোসফার কিংস এর কথা বলা আছে, আমি যে সেটার মধ্যে দিছি এখানে দার্শনিক রাজা এই শব্দটা আছে। তো একজন জানতে চেয়েছে যে দার্শনিক রাজাটা কি, আবার ফিলোসফার কিংস এই এই সেটার মধ্যে আছে, মানে পড়ছে দুই একজন বোঝা যায়। তো আমাকে একজন জিজ্ঞেস করছে স্যার ফিলোসফার কিংসটা কি। এটা কিন্তু ফিলোসফার আর কিংস দার্শনিক রাজা এটা কারা, এটা আমি একটু আলাপ করব। তার আগে আমি, যেহেতু আমরা বলছিলাম যে আমাদের এই ইতিহাস তো আমরা কম বেশি সবাই জানি, আমরা এটার সাথে আমাদের পরীক্ষার জন্য প্রস্তুতি নিব, আমাদের পিডিএফ কপি গুলো নিব, আমাদের প্রয়োজনীয় সোর্সেস গুলো জানাবো, পরে আমরা ডিসকাস করব। এরপরে বাড়তি সময়টুকু আমরা একটু অন্য এরিয়া তোমাদের আউট যেটা ভালো লাগে, যেমন আগের দিন আমরা কালচার নিয়ে আলাপ করতেছিলাম। হ্যাঁ, এ, যে কালচার কি বলতেছিলাম, এই যে আহ, পাশ্চাত্য আর প্রাচ্য, এটা না আলাপ করছিলাম। আমার কিন্তু ভুলে যাইতে পারে, তোমরা একটু স্মরণ করে দিও যে ইস্টার্ন কালচার আর ওয়েস্টার্ন কালচার এটা কারা, এটা কারা আলোচনা, এটা কি আলোচনা করছিলাম ফাহমিদ ইন দ্য লাস্ট ক্লাস? হু আর ইস্টার্ন and who are western, have I talked about it and উদাহরণ দিয়েছিলাম না? এটাও ইতিহাসের বিষয়। আমরা তো আমরা 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 ইতিহাসের দিক থেকে কি ইস্টার্ন কালচার, ইস্টার্ন হিস্টরি, ইস্টার্ন সিভিলাইজেশনের মধ্যে পড়ি, তাই না ফাহমিদ? আলোচনা করছিলাম স্যার। আচ্ছা, তো এইরকম আমরা এই ধরনের টপিক, হ্যাঁ, যে আমরা আমরা কেন ইস্টার্ন ইস্টার্ন কালচারের সাথে ওয়েস্টার্ন কালচারের পার্থক্য কি, ইস্টার্ন সিভিলাইজেশন ওয়েস্টার্ন সিভিলাইজেশন পার্থক্য কি, যদিও এগুলো ইতিহাসের কিন্তু এগুলো ফিলোসফিক্যাল ব্যাখ্যাও আছে, মানে একটু মানে অ্যানালিসিস করারও বিষয় আছে যে আমরা এইগুলো কি কোনো বাউন্ডারি আছে, না এই ডেফিনেশন গুলো শুধু কালচারাল ডেফিনেশন, না এগুলো কোনো ভিত্তি আছে, এগুলোর কোনো কিছু পার্টিকুলার কোয়ালিটিস আছে যে কারণে আমরা ইস্টার্ন কালচারকে ইস্টার্ন বলবো। যেমন আমি আমার বন্ধুর কথা বলছিলাম যে আমার এক বন্ধু, বন্ধু আমার পরিচিত, সে একবার এক সেমিনার দিল হামবুর্গ বিশ্ববিদ্যালয়ে, এই কথা বলছিলাম তোমাদের, সম্ভবত না বললেও আমার একটু মনে করায় দিও যদি বললে না বলে থাকি, বা বললেও আর একবার একটু বলি যে আমার এক বন্ধু ওখানে আহ, এক এক পেপার দিচ্ছে যে ইস্টার্ন কালচার আর ওয়েস্টার্ন কালচার বা ইস্টার্ন সিভিলাইজেশন ওয়েস্টার্ন সিভিলাইজেশনের মধ্যে ডিফারেন্সেস কি। সেখানে বলছে যে ইস্টার্ন সিভিলাইজেশন আর ওয়েস্টার্ন সিভিলাইজেশন মধ্যে ফান্ডামেন্টাল কিছু ডিফারেন্স মানুষের মধ্যে, মানুষের চিন্তা চেতনার মধ্যে। কিরকম, যে ইস্টার্ন কালচারের মানুষরা মোর রিলিজিয়াস, মোর কি বলে হলিস্টিক চিন্তা করে, জীবন জগৎ সবকিছু মিলে চিন্তা করতে পছন্দ করে। এরা একটু খারাপ দিক যদি বলো, এটা এরা ইনোভেটিভ না, এরা হচ্ছে রিস্ক লাভার না। হ্যাঁ, এই কিছু কিছু বৈশিষ্ট্য যেটা আমাদের মনে হতে পারে যে এটা এটা আমি বলছিলাম এই উদাহরণটা যে এরা মানে ভদ্র অ্যাঞ্জেলিক, ওনার নাম প্রফেসর অ্যাঞ্জেলিক, জুনিয়র প্রফেসর কিন্তু উনি অ্যাঞ্জেলিক নাম। উনি বলছে যে ইস্টার্ন মানুষরা, আহ, আমরা যদি থিঙ্কিং প্যাটার্নটা ভাগ করি, আমরা যদি আমরা ব্রেনের ফাংশনের দিক থেকে চিন্তা করি, লেফট হেমস্পিয়ার ব্রেনের, রাইট হেমস্পিয়ার দুটো ভাগ আছে। আমরা ও ও তার বক্তব্য হচ্ছে যে ইস্টার্ন পিপলরা মাথার ডান পাশ দিয়ে চিন্তা করে বেশি, আর ওয়েস্টার্ন পিপলরা মাথার বাম পাশ দিয়ে চিন্তা করে। এটা তার হাইপোথেসিস সবই, কিন্তু এটা কোন সায়েন্টিফিক থিওরি না। সে এটাকে মনে করেছে এবং এর পক্ষে যুক্তি দিয়েছে যে কিছু কেন সে মনে করে যে ওয়েস্টার্ন মানুষরা বেশিরভাগ মাথার বাম পাশ দিয়ে চিন্তা করে। তাহলে মাথার বাম পাশে কি আছে, এটা বোধহয় ওই ওই হাইপোথেসিসে আছে, মানে ব্রেনের ফাংশনের দিক থেকে আছে যে ইস্টার্ন পিপলরা মোর রেশনাল, মোর ক্রিয়েটিভ, মোর রিস্ক লাভার। হ্যাঁ, এগুলো এই ইস্টার্ন মানুষদের, ওয়েস্টার্ন মানুষদের বৈশিষ্ট্য। আবার এটা মাথার বাম পাশের চিন্তার ধরনও নাকি এটা, যে আমাদের মোর রেশনাল থিঙ্কিং গুলা আমরা ব্রেনের বাম পাশ দিয়ে, লেফট হেমিস্ফিয়ার দিয়ে চিন্তা করি, আর রাইট হেমিস্ফিয়ার দিয়ে ইমোশনাল থিঙ্কিং গুলো আসে। হ্যাঁ, ধর্ম স্যার চিন্তা। হ্যাঁ বাবা বলো। স্যার আমি জানি না এই ধরনের স্যার আইডিয়া তোমরা এক্সপ্লেনেশনটা কানেক্টেড স্যার একটু কিনা। কেমন হয়ে গেল না স্যার? কারণ আমরা যারা রাইট হ্যান্ডেড স্যার বা ডান হাত স্যার, তারা তো স্যার ব্রেনের লেফট হ্যান্ড দিয়ে মানে লেফট হেমিস্ফিয়ার দিয়ে কাজ করি স্যার। আর যারা যারা লেফট হ্যান্ডেড স্যার মানে বাম পাশ দিয়ে যারা বাম হাত দিয়ে যারা কাজ করে স্যার, তাদের মোস্টলি স্যার রাইট হেমিস্ফিয়ার কাজ করে স্যার। মানে বলতে গেলে বায়োলজি যেটা আমাদের বলে স্যার, সেটা হচ্ছে আমাদের রাইট পার্ট বডি সেটা হচ্ছে লেফট ব্রেনের লেফট পার্ট কন্ট্রোল করে, আর লেফট হ্যাঁ পার্ট হ্যাঁ হ্যাঁ ব্রেনের রাইট পার্ট কন্ট্রোল করে স্যার।
বাবা এটা তো এত সুন্দর বলছো বাবা, তুমি তো তাহলে মানে জানো এটা কি এক্সপ্লেনেশন বলে বাবা তেমন এটা। না। বাবা এটা কি বলে, এটা কি ওই ব্রেনের ফাংশন নাকি এটা এই যে স্যার লেফট ন্যাচারাল হেমিস্ফিয়ার? স্যার আমাদের জন্য স্যার, ব্রেনের ফাংশনটা এমন যে স্যার রাইট পার্টটা ব্রেনের বডি লেফট পার্ট কন্ট্রোল করে, লেফট পার্টটা রাইট পার্ট কন্ট্রোল করে স্যার। আচ্ছা আচ্ছা, এটা কি সাইন্টিফিক ভিত্তি আছে না বাবা স্যার নাকি? এটা আমাদের স্যার মানে ক্লাস 12 এ ছিল স্যার, আচ্ছা বাবা, তাহলে ইঞ্জিনিয়ারিং এটাই বইতে ওই ছিল। বাবা ও বলতে, ও কিন্তু ওই যে অ্যাঞ্জেলিক যেটা বলতে চাইছে, সে বলতে চাইছে যে তারা মানে ওয়েস্টার্নটা ইস্টার্নের চেয়ে অনেক বেশি এগিয়ে আছে। এটা নিয়ে অনেকে ডিবেট করেছে, অনেক সমালোচনা করেছে। এটা কিন্তু তার একটা পেপার। সে বলছে এটা নিয়ে ভারতীয়রা যা ছিল, আমি তো ছিলাম বাংলাদেশের থেকে, আমি যদি ওইরকম থাকতাম ওখানে ইউরোপে, ফলে আমি ওই ওই জন্য ছিলাম। তো যারা ভারতীয় ছিল তারা তো খুব রাগ করলো যে কি আমরা কি মাথার ডান পাশ দিয়ে চিন্তা করতে পারি না, এই বাম পাশ দিয়ে তুমি কি মনে করো আমরা শুধু ইমোশনাল চিন্তা করি, আমরা শুধু ধর্ম কর্ম করি? আমরাও তো এখন ওই যে আমি বলছিলাম ভারতীয়রা তখন কিন্তু বেশ বেশ আগের কথা তো এটা, তখন এই যে কম্পিউটারের দিক থেকে খুব বুমিং ছিল, কিন্তু একসময় ইন্ডিয়ার প্রচুর পরিমাণ কম্পিউটার বিশেষজ্ঞরা বাইরে যেত। তো ওই সময়টা ওরা প্রতিবাদ করলো যে না এটা তোমার একটা মানে এটা ভুল, যে ওয়েস্টার্ন ইস্টার্ন পিপলরা শুধু রেশনাল চিন্তা করতে পারে। হ্যাঁ, ওয়েস্টার্ন কি ওয়েস্টার্ন পিপলরা শুধু রেশনাল চিন্তা করতে পারে। তুমি যেটা যেমন বললা যে ডান হাত বাঁ হাত রিলেশনটা, হ্যাঁ এই জন্যই কিন্তু ডান দিকে স্ট্রোক করলে বাম দিকে কিন্তু এই যে যারা অসুস্থ হয় বা মাথার বাম পাশে ডান পাশে যদি স্ট্রোক করে তাদের বাম সাইডটা ইনঅ্যাক্টিভ হয়ে যায়। আবার মাথার বাম সাইডে স্ট্রোক করলে তুমি ঠিকই বলেছো, তাদের ডান পাশটা ইনঅ্যাক্টিভ হয়ে যায়, তাই না? প্যারালাইজড হয়ে যায় যারা। তো দেখো বাবা, তাহলে এখানে উনি ওনার কথাটা এটা যে আসলে তার উদাহরণ দিছে, এটা তোমরা আমরা ইস্টার্ন মানুষ হিসাবে এটাকে অ্যাকসেপ্ট করতে পারবো না কি আমরা শুধু ধর্মকর্ম করি, আমরা শুধু ইমোশনাল চিন্তা করি, আমরা শুধু নেগেটিভ সাইডের কথা বলেছে। কিন্তু ভারতীয় যে যে যুক্তিটা দিল যে অনেক ক্ষেত্রে ওয়েস্টের চেয়ে আমরা কিন্তু ইস্টার্ন কালচার আরো বেশি প্রাচীন। আমাদের শিল্প সাহিত্য, আমাদের যে এগুলোর যেমন আমাদের এই আমরা যে বাংলার ইতিহাস পড়তে যে দেখবো যে দেখলাম যে এনশিয়েন্ট পিরিয়ডে আমাদের অনেক ঐতিহ্য ছিল। ইভেন ব্রিটিশরাও আমাদের দেশে কিন্তু আমাদের এখানে বলছিলাম যে এখানে আমাদের অর্থনৈতিক অবস্থা ভালো ছিল বলেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যবসা, শুধু ইস্ট ইন্ডিয়া কোম্পানি না, আরো তো পর্তুগিজ, অনেক ডাচরাও আসছিল স্যার। হ্যাঁ ডাচরা, এরা কি শুধু বেড়াতে আসছে তাই না? এরা তো কোনো এদের প্রয়োজনে এদের মশলা, যদি ওরা বলে আমরা মশলা বিজনেসে আছি, কিন্তু মশলা বিজনেস না ওই সময় তো। আমরা এখন দেখবো, আমরা জাস্ট একটু একটু করি এটা, তাহলে তোমরা স্যার আমাদের এটা। হ্যাঁ ওদের বলো আসলে বাবা। মেইন এম ছিল বিজনেসের মাধ্যমে কন্ট্রোল করা স্যার, এবং এটার জন্য স্যার মেইনলি কম্পিটিশনটা হইতো স্যার। মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বলেছে, ডাচ কোম্পানি বলেছে, দুইটার মেইন উদ্দেশ্য ছিল কলোনাইজেশন স্যার। বাট ইস্ট ইন্ডিয়া কোম্পানি হচ্ছে আগায় গিয়েছিল সেই হিসাবে। হ্যাঁ না, মিষ্টি নাকে আমরা দেখবো, আমাদের একটা প্রশ্ন আছে কিন্তু এরপরে আমরা এই 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 এটাও একটা প্রশ্ন দিব আজকে। আমি জাস্ট শুধু একটু দেখি যাই বাংলার ইতিহাসটা একটু পড়ি, আমরা দেখি, আমরা তারপর ওই বিতর্কটা যদি সময় পাই আমরা যাব, তাহলে ওই বিতর্ক কিন্তু শেষ হয়নি যে ইস্টার্ন না ওয়েস্টার্ন, এবং এটার বৈশিষ্ট্য এটা না, তাহলে ইস্টার্ন ওয়েস্টার্ন আমরা কিভাবে ভাগ করি, ওই কিছু সত্যতা আছে। যেমন বলছে সমস্ত ধর্মগুলো তৈরি হয়েছে ইস্টার্ন সিভিলাইজেশন থেকে, ইস্টার্ন কালচার থেকে ধর্মগুলো আসছে। সেই আমরা যদি ইহুদি আর কি বলে কি ইহুদি খ্রিস্টান আর এটা কি আমরা মুসলমান, এই তিনটা ধর্ম যদি এটা যদি ইস্ট ধরি আমরা, যদিও মিডল ইস্ট থেকে আসে এটা, তো এটাকে ইস্টার্ন পার্ট। অনেকে বলে যে না এটা ওয়েস্টার্ন ধর্ম, আমাদের এই তিনটা ধর্মকে ওয়েস্টার্ন ধর্ম বলে। আর বৌদ্ধ, জৈন, তারপর সনাতন ধর্ম যেগুলো আছে আমাদের ভারতবর্ষে বা চায়নায়, এগুলা চায়নায়, জাপানে তো নিজস্ব ধর্ম নেই, এই ভারতবর্ষ থেকে বৌদ্ধ ধর্ম ওখানে যেয়ে ওটা আলাদা রূপ নিয়েছে ওখানে। তাদের প্রচলিত যে কনফুসিয়ানিজম ছিল সেইগুলোর সাথে এই ভারতীয় বৌদ্ধ ধর্মের মিলায়ে ওরা একটা নিজস্ব ধর্ম। তারপরে এই যে জাপানেও নিজস্ব গড ছিল নানা রকম, সেগুলোর সাথে বৌদ্ধ ধর্মের একটা কম্বিনেশন করে এক ধরনের ধর্ম। তবে ভারত থেকে এগুলা গেছে আসলে, মানে ধর্মগুলো আসলেই ওই অ্যাঞ্জেলিকের কথা অনুসারে যে এই অঞ্চলের মানুষের ধর্মপ্রাণ বেশি, এবং তারা জীবনকে চিন্তা করে হলিস্টিক ওয়েতে, হ্যাঁ ইন এ ব্রড সেন্স, মানে বিচ্ছিন্ন ভাবে, মানে ওরা যেরকম মানে বিশেষ বিশেষ দৃষ্টিতে বিশেষ বিশেষ সময়কে, ওদের চিন্তা ধরনটা এটা খুব মানে একেবারে পার্ট পার্ট চিন্তা করা। আর আমরা অ্যাজ এ হোল চিন্তা করি সোসাইটি, মানুষের জীবন, মানে আফটার লাইফ, প্রেজেন্ট লাইফ, আমরা একবার এটা বলে হলিস্টিক চিন্তায় ধরন। ওরা একবার বিশেষ সময়, একেবারে মানে ইউনিট আকারে ক্ষুদ্র ক্ষুদ্র, এটা জ্ঞানের ক্ষেত্রেও তারা দেখে। হ্যাঁ, তারা কিন্তু ওই যেটা করে সেটা পার্টিকুলার একটা এরিয়া উপরে তারা চিন্তা করে। হ্যাঁ, তারা জগতের প্রত্যেক বস্তুকে আলাদা আলাদা করে চিন্তা করতে চায়।
হ্যাঁ, আমরা কিন্তু জীবন জগতের সমস্ত রহস্যগুলোকে সামগ্রিকভাবে দেখতে চাই। হ্যাঁ? আমাদের একেবারে উদ্দেশ্য, পদ্ধতি এবং জীবনযাপন এগুলো আমরা সামগ্রিকতার holistic sense এ আমরা holism কাজ করে। হ্যাঁ? আর ওরা individually আলাদা ক্ষুদ্র, ক্ষুদ্র স্টেপ। এজন্য অনেক বেলা চিন্তার প্যাটার্ন এ কিন্তু একটু ডিফারেন্ট আছে। সত্যি এটা। হ্যাঁ? ওয়েস্টার্ন আর ইস্টার্ন থিংকিং এর মধ্যে চিন্তার প্যাটার্ন এর কিছু হয়তো পার্থক্য আছে। কিন্তু ওই যে যেগুলো বলেছে এগুলো সব ঠিক না। হয়তো আমরা দেখব ইতিহাসের অনেক ক্ষেত্রে আসলে আ আ আমাদেরকে ওরা অনুসরণ করেছে অনেক ক্ষেত্রে। এবং আমি তোমার গত ক্লাসে বলছিলাম যে অ্যা যদি তত্ত্বের ক্ষেত্রেও দেখি অনেক ক্ষেত্রে আমাদের এই যে তত্ত্বগুলো যেটা এখন ওয়েস্টার্ন তত্ত্ব বলা হচ্ছে যেমন একেবারে স্যার, সাম হ্যাঁ, বাবা বলো। স্যার সামগ্রিক চিন্তা করে এটা বুঝি নাই। কি বলছেন সামগ্রিক চিন্তা সামগ্রিক করা মানে? মানে কি সামগ্রিক চিন্তার ধরনটা এরা সামগ্রিকভাবে মানে জীবনকে সামগ্রিক দৃষ্টিতে দেখে। যে যেমন তার যা ইহজীবন, পরজীবন, হ্যাঁ? এইভাবে তার জীবনের ঠিক করে কি এই লক্ষ্যের ভিত্তিতে, হ্যাঁ? সে শুধু পার্টিকুলার জীবনের একটা অংশ নিয়ে সে ভাবে না। আমাদের যদি আমাদের ভারতীয় সংস্কৃতি দেখি, দেখো আমাদের চিন্তার ধরনটা মানে সামগ্রিকতার দৃষ্টিতে আমরা ভাবি সবকিছুকে। আমরা শুধু ইন্ডিভিজুয়াল এবং আমাদের জীবনযাপনের পদ্ধতিও কিন্তু তাই। দেখো ওয়েস্টার্নরা খুব ব্যক্তিকেন্দ্রিক। একেবারে নিজেরকে নিয়ে ব্যস্ত। তোমরা যদি তাদের সামাজিক কালচার দেখো, ও ১৯ বছর বা ১৮ বছর বয়স হলে সন্তানরা বাবার সাথে থাকে না, বাবা-মার সাথে। হ্যাঁ, তারা ওই নিজের জীবন, নিজেকে নিয়ে ব্যস্ত। আর আমরা কিন্তু দেখো আমাদের যেটা সমাজ দর্শনে যদি নিয়ে যাও আমাদের এই চিন্তার ধরনটা, তাহলে কি? আমরা বাপ, দাদা, তাই না মা? আমরা সবার সাথে যুক্ত থাকি। আমরা কিন্তু আমাদের চিন্তার প্যাটার্নটা এরকম। হ্যাঁ? এটা বলা হচ্ছে যে এটা দর্শন। এটা একবারে শুধুমাত্র তুমি একদিকে ব্যাখ্যা করতে পারবে না। আমাদের সামগ্রিক চিন্তার ধরনটা। আমরা সোশ্যালিস্ট, সমাজকেন্দ্রিক, হ্যাঁ? আমরা পরিবার কেন্দ্রিক, রাষ্ট্রকেন্দ্রিক এরকম চিন্তাটা। এখন দেখো এটাকে বলতে তাই কি আমরা আমাদের মধ্যে ইন্ডিভিজুয়ালিস্টিক থিংকার নাই? আমরাও ব্যক্তি কেন্দ্রিক জীবনযাপন আমরা ভালো আগে না করলেও এখন করতেছি। ওই যেরকম আমার ওই সেমিনারে বলছিল যে তোমাদের মানুষরা তো তোমাদের দেশের যে কালচার, এই কালচারটা তো আমাদের দেশে ১৫০ বছর আগে ছিল। কিরকম? যে এই যে পরিবার কেন্দ্রিক, হ্যাঁ? তোমার যৌথ পরিবার, বাবা, চাচা, দাদা এখনো আমাদের হিন্দু সম্প্রদায়ের মধ্যে অনেক ফ্যামিলি আছে যারা যৌথ পরিবার পছন্দ করে। হ্যাঁ, আমাদের আছে কিন্তু আমরা কিন্তু আস্তে, আস্তে এটা থাকতেছে না। আস্তে, আস্তে এটা বিচ্ছিন্ন হচ্ছে। এবং ইচ্ছা করলে আমরা তোমরাও পারবা। তোমাদের টাইমে এসে এটা পারবাও না। হ্যাঁ? হয়তো তোমার বাবা-মা হয়তো দেখা গেল তারা তাদের ভাই-বোন বা তাদের পরিবার অন্যদের নিয়ে আছে। কিন্তু তোমাদের সময় এসে হয়তো এটা থাকবে না। কমে যাবে আরো। তাই বলছে যে এই যে এই যে এই যে মানে কি বলা যায় যে ব্যক্তিকেন্দ্রিক চিন্তা, ব্যক্তিকেন্দ্রিক দর্শন এটা তাদের আসতে বলছে তারা এটা ১৫০ বছর আগে এরকম ছিল না। ওরা বলতে চায়। তারাও এরকম আমাদের মতো। আমাদের সামাজিক কাঠামোটাও তারা যে এরকম ছিল। কিন্তু এটা কিন্তু এটা কারণ কি? এটা কারণ নানা রকম হইতে পারে। শিক্ষা, মানুষের ব্যস্ততা, মানুষের এই যে অ্যা উম অ্যা তা তাদের জবের নেচার। এখন ইচ্ছা করলে তোমরা হয়তো আমেরিকায় চলে যাবা, হয়তো কোনো বিদেশে জব করবা, এখন ঢাকা কেন্দ্রিক জব করবা। তোমরা তো আর তোমার পরিবারের সাথেও ইচ্ছা করলেও থাকতে পারবা না। আবার তোমার প্রয়োজনে এমন করে দেখা যাচ্ছে ইউরোপে এখন হাসব্যান্ড ওয়াইফ আলাদা থাকতো। হাসব্যান্ডের চাকরি এক জায়গায় আর ওয়াইফ এর চাকরি এক জায়গায়। তো মাসে ২ দিন একসাথে এক বাসায় দেখা হয় বা এরকম। এখন মানুষের প্রয়োজনেও কিন্তু মানুষ এই চিন্তা করতেছে। এখন আমরা যে সামগ্রিকভাবে অ্যাঞ্জেলিক বলতেছে যে আমরা এই যে এরকম এই বৈশিষ্ট্যগুলো আদৌ আরোপ করা যায় কিনা সেই কথাটা হচ্ছে যে আমরা আমাদের ইস্টার্ন কালচারের সম্পর্কে তার যে বক্তব্য যে সে উদাহরণ দিল কি আমি ওই উদাহরণটা বলছিলাম তোমাদের নেপালের কথা বলল। অনেকে এভারেস্ট দিল। যে নেপালের যে কি হিমালয় পর্বত আছে, তাই না? এখানে এভারেস্ট জয় করলো কে? অ্যা হিলারি, তাই না? এডমন্ড হিলারি। সে বলল যে যেমন এই যে এই নেপালের এভারেস্ট ২ পাশে ইস্টার্ন কত লোক আছে? ১৫০ প্রায় ৩০০ কোটি মানুষ বাস করে ভারতবর্ষে আর চায়নায়। কিন্তু এখানে এভারেস্ট জয় করলো কে এসে? নিউজিল্যান্ডের থেকে একজন ওয়েস্টার্ন মানুষ এসে এটা জয় করলো। এভারেস্ট জয় করলো। সেটা দেখাতে চাইলো যে ওয়েস্টের মানুষরা আসলে ইনোভেটিভ। তারা হচ্ছে এরকম চিন্তা চেতনা গবেষণায় অনেক দূর এগিয়ে ওরা এটা পছন্দ করে। দে লাভ ইট। কিন্তু ইস্টার্ন পিপলটা অনুকরণ প্রিয়। এরা ইমোশনাল। এরা ধর্মকর্ম পছন্দ করে। এরা জীবনে এরা অলস। হ্যাঁ? আমাদের এই ইতিহাসের দিকে আমাদের বাঙালি ওই যে anthropological ব্যাখ্যাটা দেখবা যে বাঙালিদের অনেকে এই চরিত্র করেছে যারা অলস। এরা অল্প পরিশ্রম করে জীবনযাপন করে। এবং সে অল্প পরিশ্রম করে তার জীবন চলে যায়। ফলে জীবনের এরা অত হার্ড লাইফ করে না। হ্যাঁ?
দেখ এগুলো কিন্তু বাবা এইভাবে ব্যাখ্যাটা দিতে কিন্তু আমরা কি ওই অ্যাঞ্জেলিকের এই কথাটা একেবারে 100% মাইনে নেওয়া যায়? কি মনে করো মা? তুমি কি মনে করো? স্যার যায় যায়। যায় মা? কিছু তো সঠিক আছে, তাই না? জি বক্তব্য স্যার। সে কিছু বক্তব্য বলেছে। কিন্তু আসলে ইউনিভার্সালি এটা বৈশিষ্ট্য এভাবে আরোপ করা যায় না। কারণ আমাদের সমাজেও ডিফারেন্ট আছে। দেখো আমি একটু জাস্ট সময়টা কম তো আপনি জাস্ট একটু অল্প একটু হিস্ট্রি অফ বেঙ্গল এর মধ্যে কিন্তু ৩-৪ টা প্রশ্ন আমরা পাবো। যেমন আমি একটু এখানে যে সারাংশটা আছে খুব ছোট করে এখানে লেখা আছে। আমি একটু জাস্ট পড়ি শোনো। তারপরে আমি আবার তোমার ব্যাক করব এই যে আমরা কোনো ফিলোসফিক্যাল বিতর্ক। দার্শনিক রাজা তোমরা একটু মনে করো দার্শনিক রাজাটা আমি যখন দার্শনিক রাজার কনসেপ্টটা আসবে ফিলোসফার কিং তখন আমরা দার্শনিক রাজাটা পড়বো। দেখো the history of Bengal is intertwined with the history of the broader Indian subcontinent বলা আছে আমাদের এই বাংলার ইতিহাসটা কিন্তু ব্রডার সাবকন্টিনেন্ট তোমরা দেখো আমরা কিন্তু ইতিহাস আমরা এখন বাংলাদেশ ছোট হয়ে গেছি কিন্তু এই বাংলা কিন্তু এই ইভেন পাকিস্তান ভারত একসাথে যখন ছিল ব্রিটিশরা তখনও কিন্তু বাংলার একটা বড় একেবারে শেষ মুহূর্তে এসেও ব্রিটিশরা তাদের শাসনের সুবিধার জন্য এই বাংলাকে কিন্তু সেই বিহার থেকে আলাদা করেছে উড়িষ্যা থেকে আলাদা করেছে আসাম থেকে আলাদা করেছে কিন্তু শেষ মুহূর্তে যে পূর্ব বাংলা পশ্চিম বাংলা দার্জিলিং ছিল সেটারও আলাদা করেছে তার মানে ঐতিহাসিকভাবে এটা কিন্তু একটা বড় অংশ মিলে আমাদের বাংলা হিস্ট্রি অফ বেঙ্গল ইজ ইন্টারটুইন্ড উইথ দ্য হিস্ট্রি অফ দ্য ব্রডার ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট অ্যান্ড দ্য সারাউন্ডিং রিজিয়নস অফ সাউথ এশিয়া ইভেন শ্রীলঙ্কার সাথেও বলা হয় যে শ্রীলঙ্কায় যে প্রথম চলে যায় সেও আমাদের বাংলাদেশি একজন হ্যাঁ দেখো রিজিয়নস অফ সাউথ এশিয়া অ্যান্ড সাউথ ইস্ট এশিয়া ইট ইনক্লুডস তাহলে এই সাউথ ইস্ট এশিয়া সাউথ ইস্ট এশিয়া বলতে জানো তো সাউথ ইস্ট এশিয়া হচ্ছে এই যে মালয়েশিয়া তারপরে সিঙ্গাপুর হ্যাঁ এই ইন্দোনেশিয়া এর হচ্ছে সাউথ ইস্ট এশিয়া আর সাউথ ইস্ট এশিয়া আমরা এই যে ভারত এই সাবকন্টিনেন্ট ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট আমরা তিনটা এই পাকিস্তান বাংলাদেশ ভারত আর সাউথ ইস্ট এশিয়া কি বলে আমাদের এই যে আফগানিস্তান শ্রীলঙ্কা এগুলো দেখো তাহলে আমাদের ইতিহাসটা বলতে কি এদের সাথে যুক্ত মানে এই যে আমাদের বাংলার ইতিহাস এই ইতিহাসের সাথে একবার ওতপ্রোত বেঙ্গল at times has played an important role in the history of the Indian subcontinent এই পুরো ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে আমরা যদি ইভেন সেই মানে মৌর্য গুপ্তদের সেখান থেকে যদি শুরু করি এখান থেকে একবার শেষ পর্যন্ত ইভেন এই যে আমাদের ভারতবর্ষ ভাগ হওয়া পর্যন্ত ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট ও বাংলার বাঙালিরা অনেক বড় ভূমিকা রেখেছে বিভিন্ন সময় The area's early history featured a succession of Indian empires. অনেকগুলো ইন্ডিয়ান এম্পায়ার্স এর মাঝখানে এই ইতিহাসের মধ্যে আমরা পাবো ইন্টারনাল স্কোয়েবলিং এরা কিন্তু নিজেরা মারামারি করতো অ্যান্ড এ টাসল মানে বিটুইন হিন্দুইজম এন্ড বুদ্ধিজম এক সময় হিন্দুইজম বুদ্ধিজমের মধ্যে দ্বন্দ্ব ছিল পাল বংশ সেন বংশ হ্যাঁ গুপ্তরা আমরা দেখবো যে এরা এই বিশেষ করে হিন্দুইজম আর বুদ্ধিজমের মধ্যে একটা ডমিনেন্স নিয়ে তাদের ছিল হ্যাঁ এনশিয়েন্ট বেঙ্গল ওয়াজ দ্য সাইট অফ সেভারাল মেজর জনপদ বিভিন্ন জনপদ তোমরা জানো 7-8টা জনপদ তোমরা পড়ছো বাংলা বিশ্ব পরিচয় আছে while the earliest cities date back to Vedic period থ্যালাসোক্রেসি তোমরা এখানে আমাদের সেনাবাহিনীর বা বিভিন্ন আসো তোমরা জানো এটা একটা নেভি ক্যাম্প জাতীয় আর এন্ট্রেপ্রট এটা একটা পোর্ট হ্যাঁ হিস্টোরিক সিল্ক রোড আমাদের কিন্তু এগুলো ছিল এনশিয়েন্ট বেঙ্গল হ্যাড স্ট্রং ট্রেড লিঙ্কস উইথ পার্সিয়া তখন পার্সিয়ার সাথে মানে ইরান ইরাক এদের সাথে এবং আরব দেশের সাথে এবং মেডিটেরিয়ান এলাকা সি এর দুই পাশে যারা আছে এদের সাথে আমাদের একটা লুক্রেটিভ কটন মসলিন টেক্সটাইলের ব্যবসা ছিল আসলে দ্য রিজিয়ন ওয়াজ পার্ট অফ দ্য সেভারাল এনশিয়েন্ট প্যান ইন্ডিয়ান এম্পায়ার্স অনেকগুলো প্যান ইন্ডিয়ান এম্পায়ার্সের সাথে এই রিজনটা যুক্ত ছিল যেমন মৌর্য গুপ্ত হ্যাঁ তোমরা এগুলো যদি এই যে এই তলায় যে এনশিয়ান হিস্ট্রি বেঙ্গল পড়বে এগুলো আমরা বর্ণনা করা আছে মৌর্যরা কারা কারা ছিল তারা বাংলায় কিভাবে শাসন করেছে গুপ্তরা কারা ছিল গুপ্ত এইভাবে তলায় এর নিচে বর্ণনা করা আছে তো এটা আমরা পড়বো না তোমরা এগুলো সব পড়ে গেলে পাবা আমি যা সংক্ষেপে একটু বলে যাই ইনক্লুডিং দ্য মৌর্য অ্যান্ড গুপ্তস ইট ওয়াজ অলসো প্যাশন এটা কেন্দ্র ছিল কিসের অফ রিজিওনাল কিংডম দ্য সাইটেডেল অফ গৌরকে একটা দুর্গর মতো ছিল ফর্টিফাইড তোমরা যারা আমাদের সেনাকে সেনাবাহিনীর সদস্যরা যেভাবে থাকেন হ্যাঁ ওই রকম ফর্টিফাইড একটা জায়গায় গৌর সার্ভড অ্যাজ দ্য ক্যাপিটাল অফ দ্য গৌড় কিংডম দ্য বুদ্ধিস্ট পাল অ্যান্ড এম্পায়ার এটা হচ্ছে 8 to 11 সেঞ্চুরি পাল সাম্রাজ্য এবং সেন এম্পায়ার সেন সাম্রাজ্য ছিল কত 1100 থেকে 11 to 12 সেঞ্চুরি এটা ছিল সেন এম্পায়ার দিস ইরা স দ্য ডেভেলপমেন্ট অফ দ্য বেঙ্গলি লিটারেচার ল্যাঙ্গুয়েজ স্ক্রিপ্ট মিউজিক আর্ট আর্কিটেকচার এই সময়টা বিশেষ করে পাল সাম্রাজ্যের সময় এবং সেন বংশের সময় আমাদের ল্যাঙ্গুয়েজ স্ক্রিপ্ট
মানে লিটারেচার, মিউজিক, আর্ট, এগুলো আমাদের বাংলাদেশের এটা খুবই বিস্তৃত লাভ করে। বলা হয় সেন পর্যন্ত মূলত এনশিয়েন্ট বেঙ্গল। তোমরা যখন উত্তর লিখবা দেখবে নিচে বর্ণ পড়ার সময় সেন পর্যন্ত এসে তোমরা এই বেঙ্গল, তাহলে যদি প্রশ্নের উত্তর লেখো দ্য এনশিয়েন্ট বেঙ্গল, হিস্ট্রি অফ এনশিয়েন্ট, এন ওভারভিউ অফ দ্য হিস্ট্রি অফ এনশিয়েন্ট বেঙ্গল, তাহলে তোমরা ওই প্রথম থেকে মৌর্য গুপ্তের থেকে শুরু করে এসে মৌর্য সাম্রাজ্য থেকে শুরু করে এসে সেন সাম্রাজ্য পর্যন্ত এই যে বাংলার, এই পূর্ব বাংলার ইতিহাস এখানে শেষ হবে। এরপর আসবে কি, এই যে মেডিয়েবল পিরিয়ড, সেটা আসবে মুসলিম কনকুয়েস্ট অফ ইস্টার্ন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট। এটা কিভাবে হয়? সেন বংশের পতনের পরে তোমরা জানো লক্ষণ সেনের, ইখতিয়ারউদ্দিন বখতিয়ার খলজির গল্প সবাই জানো। The Muslim conquest of the Indian subcontinent absorbed Bengali into the medieval Islamic and Persianic worlds. এটা ওই ইখতিয়ারউদ্দিন বখতিয়ার খলজি দিয়ে শুরু হলো বিটুইন দা 1204 টু 1352, মানে 1204 থেকে 1352 সাল পর্যন্ত। এটা বলছে যে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে মুসলিমরা প্রথম আসলো। বেঙ্গল ওয়াজ এ প্রভিন্স অফ দিল্লি সুলতানেট। হ্যাঁ, এখানে বাংলা একটা দিল্লি সুলতানেতের একটা প্রভিন্স হলো। দিস ইরা স দ্য ইন্ট্রোডাকশন অফ দ্য টাকা অ্যাজ মনিটারি কারেন্সি, টাকার প্রচলন করলো সুলতানরা এসে, হুইচ হ্যাজ ইন্ডিউড ইনটু দ্য মডার্ন ইরা, এবং বাংলাকে একটা আধুনিক যুগের সূচনা করলো। অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল সুলতানেট ওয়াজ ফর্মড ইন 1352। এরা ওই মুঘলদের ওই এই দিল্লি থেকে এরা আলাদা হয়ে ইন্ডিপেন্ডেন্ট সুলতানেট তৈরি করলো 1352 সালে, and ruled the region for 202 centuries। 200 বছর ধরে তারা ইন্ডিপেন্ডেন্ট সুলতানেট হিসেবে বাংলায় ইয়ে হলো। ডিউরিং দিস এ ডিস্টিংক্ট ফর্ম অফ ইসলাম, এই সময়ে ইসলামের একটা বিশেষ রূপ প্রচার হতো বেসড অন সুফিজম। এবং আমাদের কিন্তু বিশেষ করে সিলেটে, আমাদের চট্টগ্রামে এই ফর্মটা এই সময় প্রচলন হয়, সুফিজম একটা বিশেষ। and the Bengali language emerged and the region was known as a trading nation in the world। এই সময় বাংলা ভাষার বিস্তৃতি হয় এবং এটা একটা ট্রেডিং নেশন হিসেবে বাংলা সারা বিশ্বে পরিচিত হয়। দ্য রুলিং এলিট অলসো টার্ন বেঙ্গল, দ্য রুলিং, আমি তো ইন্টারনেট থেকে পড়তেছি, ইয়ে হয়ে গেলাম, পর্যন্ত আসলাম, দাঁড়াও, বলো বাবা, যে সুলতানরা আলাদা ই করলো, তারপরে হচ্ছে দাঁড়াও, এটা দেখো, in 1352 ruled the region for 2 centuries। 200 বছর ধরে এরা প্রচলন করলো এবং এরা কি করলো, during which a distinct form of Islam based on Sufism and the Bengali language emerged, and the region was known as the major trading nation in the world। The ruling elite also turned Bengal into the easternmost haven of Indo-Persian culture। এটা কিন্তু যেহেতু এই মুসলমানের সুলতানের পিরিয়ড শুরু হলো এবং পার্সিয়ানদের সাথে ব্যবসা বাণিজ্য শুরু হলো, পার্সিয়ানের প্রচুর পরিমাণে যারা ধর্মগুরু, গুরু বা বিভিন্ন রকম লোকজন এখানে বাংলা আসা শুরু করলো। The Sultans started influence in the Arakan, এবং ওই বাঙালি সুলতানরা এই বার্মা, আরাকান পর্যন্ত তারা গেল এবং সাউথ ইস্ট এশিয়া পর্যন্ত, হোয়ার বুদ্ধিস্ট কিং কপিড দ্য সুলতানেট, এবং তাদের প্রশাসন ব্যবস্থা খুব ভালো ছিল। তো ওই সময় বুদ্ধিস্ট কিংরা এই সুলতানেদের এই গভর্নেন্সকে অনুকরণ করে, কারেন্সিকে, ফ্যাশনকে অনুকরণ করা শুরু করে। রিলেশনশিপ উইথ মিং চায়না, এই যে চায়নার যে বিপ্লব হলো মাওদের এর আগে, সর্বশেষ সাম্রাজ্য মিং সাম্রাজ্য, তাদের সাথেও সুলতানদের একটা রিলেশনশিপ হইল, বলতেছে এই মানে মধ্যযুগে যেটা। বেঙ্গল সুলতানেট ওয়াজ নোটেবল ফর হিজ হিন্দু অ্যারিস্টোক্রেসি। এরপরে যে বাঙালির যে সুলতানরা ছিল, তারা তাদের এই যে হিন্দু মুসলমানদের মধ্যে কিন্তু সম্প্রীতি শুরু এখানেই হয়। এই যে তারা যে মানে এটা আমরা যে একই, হ্যাঁ, বাঙালি, এই যে হিন্দু মুসলমান, এখানে এসে তারা এই সুলতানরা শুরু করে দেয়, বিশেষ করে তাদের রাষ্ট্রের সাথে বড় বড় মানে যোগ্যতার ভিত্তিতে বড় বড় পোস্টে হিন্দু সম্প্রদায়ের মানুষদের নিয়োগ দিতে থাকে। হ্যাঁ, ইনক্লুডিং দ্য রাইজ অফ রাজা গণেশা অ্যান্ড হিজ সান জালালউদ্দিন মোহাম্মদ শাহ। তোমরা জানো গণেশের, রাজা গণেশের ছেলে বোধহয় এর নাম যদু নাম ছিল। এই যদু এর পরে সে ইসলাম ধর্ম গ্রহণ করে সে জালালউদ্দিন মোহাম্মদ শাহ নাম ধারণ করে অ্যাজ আসারপার। সেটা কিন্তু অনেক সময় ওই সময় শাসকদেরকে থেকে দখল করে এদের এই মানে তারা সুলতান হিসেবে বা শাসক হিসেবে নেয়। প্রথমে গণেশ, পরে তার ছেলে জালালউদ্দিন মোহাম্মদ শাহ। হিন্দুস সার্ভড ইন দ্য রয়্যাল অ্যাডমিনিস্ট্রেশন অ্যাজ প্রাইম মিনিস্টার অ্যান্ড পোয়েটস। মানে হিন্দু সম্প্রদায়ের কোথায় কবি হিসাবে, মানে তাদের রাজপ্রাসাদের কবি
অর্থাৎ প্রধানমন্ত্রী বা সেনাপতি এই হিসেবে তারা নিয়োগ দেওয়া শুরু করে। আন্ডার দ্য প্যাট্রোনেজ অফ সুলতানস লাইক আলাউদ্দিন হোসেন শাহ, বেঙ্গলি লিটারেচার বিগান রিপ্লেসিং দ্য স্ট্রং ইনফ্লুয়েন্স অফ সংস্কৃত। আগে সংস্কৃতি লেখা হতো, সংস্কৃতি পড়াশোনার মাধ্যম ছিল, এখানে বাংলা শুরু করলো আলাউদ্দিন হোসেন শাহ। হিন্দু প্রিন্সিপালিটিস ইনক্লুডেড দ্য ঘুষ কিংডম, কিংডম অফ মালাবা, কিংডম অফ কি ভুষ বারসাত, কিংডম অফ ত্রিপুরা, and the realm of powerful Hindu rajas such as Protapaditya, তারপরে রাজা সীতারাম রয়। In the late 16th and early 17th centuries, Vishakha and Muslim Rajput chief who led the Barovia at 12। এটা ছিল এই যে বারোভিয়া পর্যন্ত এসে আমার মনে হয় মধ্যযুগ বোধহয় এখানে দেখো শেষ হয়ে যাচ্ছে। ও না, এরপরে বাংলা সুবারও আসে ফলোইং দ্য ডিক্লাইন অফ দ্য সুলতানেট। যে এই যে বারোভিয়া এদের মাধ্যমে যে এরা কিন্তু বিদ্রোহ করলো এসে, এবং সুলতানের ডিক্লাইন, বাংলার যখন ডিক্লাইন করলো, বেঙ্গল কেম আন্ডার দ্য সুজারেন্টি অফ দ্য মোগল এম্পায়ার। তোমরা জানো মোগল এম্পায়ারের বর্ষতা স্বীকার করে তাদের মুদ্রায় মোগল রাজাদের নাম দিয়ে এরা খাজনা দিয়ে এরা এই বাংলায় শাসন করা শুরু করলো অ্যাজ ইটস ওয়েলদিয়েস্ট প্রভিন্স। বাংলা তখন মুঘল সাম্রাজ্যের ওয়েলদিয়েস্ট প্রভিন্স ছিল। আন্ডার দি মুঘলস বেঙ্গল সুবা জেনারেটেড অলমোস্ট 50% অফ দ্য এম্পায়ার্স গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। তাহলে সেই সময় মুঘল সাম্রাজ্যের জিডিপি 50% বাংলা থেকে আসতো। এই যে দেখো আমরা যেটা ব্রিটিশরা কেন আসলো, and 12% অফ দ্য ওয়ার্ল্ড জিডিপি, পুরো ওয়ার্ল্ডের জিডিপি 12%। এটা কিন্তু এটা তুমি জানো, এটা উইকিপিডিয়া থেকে তথ্য, এটা খুবই মানে গবেষণা করে পাওয়া। দ্য রিজিয়ন ওয়াজ গ্লোবালি প্রমিনেন্ট ইন ইন্ডাস্ট্রিজ সাচ অ্যাজ টেক্সটাইল ম্যানুফ্যাকচারিং অ্যান্ড শিপ বিল্ডিং। এখানে কি কি ছিল? টেক্সটাইল ম্যানুফ্যাকচারিং অ্যান্ড শিপ বিল্ডিং। এবং এদের মাত্রাটা কিন্তু প্রোটো ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, এটা করে একটা মানে আধুনিক পর্যায়ের শিল্প ছিল এই সময় আমাদের এখানে, কম্পেয়ারিং দ্য আদার পার্ট অফ দ্য ওয়ার্ল্ড, ইউরোপ অ্যান্ড আদার পার্ট, উইথ দ্য ক্যাপিটাল ঢাকা হ্যাভিং এ পপুলেশন exceedingly a million people and being more wealthy than all European empires। তাহলে দেখো এই জন্য কেন আমরা বলি যে ব্রিটিশ এখানে পিকনিক করতে আসেনি, তারা এখানে আমাদেরকে শোষণ করতে আসছিল। ইটস ওয়েলথ অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্টস আর বিলিভ টু হ্যাভ ওয়েপড দ্য পিরিয়ড অফ প্রোটো ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। দেখো এখন দি গ্রাজুয়াল ডিক্লাইন অফ মুঘল এম্পায়ার, কিন্তু মুঘলরা দুর্বল। তোমরা জানো জাহাঙ্গীরের সময়, সম্ভবত জাহাঙ্গীরের সময় এসে এই যে বিভিন্ন তোমরা বললা যে নানা রকম ব্যবসায়ীরা, বণিক, তারা এদেশে আসতে থাকে, এবং জাহাঙ্গীর এসে আস্তে আস্তে মুঘলরা দুর্বল হতে থাকে। জাহাঙ্গীরটা কিন্তু এইসব বণিকদের নানা ব্যবসা বাণিজ্যে তারা ওই ফাঁদে পা দেয়, এবং তারা নানা চুক্তি করে। সর্বশেষে এই যে ইংরেজদের সাথে সে একটা চুক্তি করে, এবং সম্ভবত জাহাঙ্গীরের দরবারে একজন ইংরেজ এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন প্রতিনিধিও ছিল। দেখো এখানে দেখো দি গ্রাজুয়াল ডিক্লাইন অফ দ্য মুঘল এম্পায়ার led to quasi independent states under the Nawabs of Bengal। এখন ওখানে কেন্দ্র দুর্বল হয়ে গেলে এই বাংলা এসে কিন্তু এরাও অনেকটা স্বাধীন নবাব হিসাবে শাসন করা শুরু করলো। সাবসিকুয়েন্টলি মারাঠা ইনভেশন অফ বেঙ্গল এন্ড ফাইনালি দি কনকোয়ার্ড অফ দ্য ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এই যে প্রাচীন মধ্যযুগ কিন্তু শেষ হয়ে গেল এই জায়গায়। হ্যাঁ, মারাঠা ইনভেশন এবং নবাবদের সিরাজউদ্দৌলার পতন, এবং ফাইনালি দ্য কনকোয়েস্ট অফ দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এখন এটা হচ্ছে মধ্যযুগ। আমাদের প্রাচীন যুগ তো শেষ হলো সেন পর্যন্ত, মধ্যযুগ এসে এখানে এই যে ব্রিটিশরা আসার পরে শেষ হয়ে গেল আমাদের সেকেন্ড প্রশ্ন যেটা ছিল। এবং এই আমরা যে বাকি ইতিহাসটা সেটা আমরা বলা যায় আধুনিক টাইম ইতিহাস। সেটা কি? ব্রিটিশরা কি করলো? টু কন্ট্রোল অফ দ্য রিজন ফ্রম দ্য 18th century। দ্য কোম্পানি কনসলিডেটেড দেয়ার হোল্ড অন দ্য রিজন ফলোইং দ্য ব্যাটল অফ পলাশি। এটা আমরা সবাই জানি, পলাশির যুদ্ধ, সেখানে ওই যে মির্জাফরের বেইমানি। হ্যাঁ, তারপরে বক্সারের যুদ্ধ হলো 1764 সালে, অ্যান্ড ফাইনালি তারা ওই যে পুরো দখল নিল 1793 খ্রিস্টাব্দে এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি। দ্য প্লান্ডার অফ বেঙ্গল মেড ডিরেক্ট সিগনিফিকেন্স। এই যে আমাদের এই যে লুণ্ঠন, এই যে ব্রিটিশদের দ্বারা মেড ডিরেক্ট সিগনিফিকেন্ট কন্ট্রিবিউশন টু দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ইন ব্রিটেন। তারা যে লুণ্ঠন করলো, এটা ব্রিটেনে কিন্তু একটা ডিরেক্ট কন্ট্রিবিউশন রাখলো ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে। উইথ দ্য ক্যাপিটাল এমার্জ ফ্রম বেঙ্গল ইউজড টু ইনভেস্ট ইন ব্রিটিশ ইন্ডাস্ট্রিজ। আমাদের কাছে সম্পদ নিয়ে ওখানে তারা ইনভেস্ট করলো। টেক্সটাইল ম্যানুফ্যাকচার ডিউরিং দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। তারা কিন্তু টেক্সটাইল ম্যানুফ্যাকচার ব্রিটিশরা অনেক উন্নত ছিল, বিশেষ করে আমাদের এই টেকনোলজি, আমাদের সম্পদ এগুলো নিয়ে। and greatly increased British wealth, while at the same time leading to deindustrialization in Bengal। আমরা ডিইন্ডাস্ট্রিয়ালাইজেশন হইলাম, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন থেকে, আর ওরা আমাদের টেকনোলজি, আমাদের শ্রমিক, আমাদের নিয়ে ওরা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করলো। কলকাতা served for many years as the capital of British control
টেরিটরিজ ইন ইন্ডিয়া। কলকাতার তখন রাজধানী হিসেবে তাদের ছিল এবং তারা দীর্ঘ সময় এখানে ছিল। দ্য আর্লি অ্যান্ড প্রলংড এক্সপোজার টু ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেশন রেজাল্টেড ইন দ্য এক্সপেনশন অফ দ্য ওয়েস্টার্ন এডুকেশন। আমি গত ক্লাসে বলছিলাম তাদের আমাদের অনেক উপকার করেছে, কোন দিক দিয়ে? শিক্ষার দিক দিয়ে, এবং ইংরেজি ভাষা এটা আমাদের তাদের থেকে আমরা পাইছি। এটা আমাদেরকে বলা হয় যে, কেউ বলে যে বাঙালি রেনেসা খেতে সহযোগিতা করেছে, আমাদের লুণ্ঠন করেছে, কিন্তু আমাদের ভাষা এবং এবং বিশেষ করে শিক্ষা, এটা মডার্ন এডুকেশনটা তারা এটা আমাদেরকে নিয়ে আসবে। বিফোর ব্রিটিশ আমাদের এখানে মডার্ন এডুকেশন ছিল না, আমরা ছিলাম ট্র্যাডিশনাল এডুকেশনে, মক্ত, মাদ্রাসা, মঠ, এগুলো প্রচলিত শিক্ষা ছিল আমাদের। দেখো, কালমিনেটিং ইন ডেভেলপমেন্ট অফ সায়েন্স ইনস্টিটিউট, শুধু তাই না, তারা কি করলো, কালমিনেটিং ইন ডেভেলপমেন্ট অফ সায়েন্স, ইনস্টিটিউশনাল এডুকেশন, সোশ্যাল রিফর্মস, অনেকগুলো সোশ্যাল রিফর্মস হয়েছে। আমাদের একটা প্রশ্ন আমি আজকে দিব সোশ্যাল রিফর্মস এর উপরে, কারণ ব্রিটিশরা আসার পরে কিন্তু আমাদের হিন্দু সম্প্রদায়ের মধ্যে অনেক কিন্তু সতীদাহ প্রথা ছিল, তারপরে এর মধ্যে যেসব অনেক প্রথা ছিল যেগুলো এদের এই যে আধুনিক শিক্ষা আসার ফলে বা এটা আসার ফলে কিন্তু এই সমাজ সংস্কার গুলো আমাদের হয়। ব্রিটিশরা অনেকে বলে ব্রিটিশরা ক্ষতি করেছে, কিন্তু ব্রিটিশরা একসাথে আমাদের কিছু উপকারও করেছে অনেক সময় বলে। আচ্ছা যাক, এইটা শেষ বাবা, আমি এটার শেষ করি এখানে। আমাদের তাহলে ব্রিটিশরা আসার পরে কি হলো বাবা, এখানে এই যে আমাদের বেঙ্গলি রেনেসাঁ তৈরি হলো, হটবেড অফ দ্য ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স মুভমেন্ট থ্রু দ্য আর্লি 20th সেঞ্চুরি বেঙ্গলা। এরপর কি হলো, এই যে বাংলা রেনেসাঁ হলো, বাঙালিরা কিন্তু ব্রিটিশ বিরুদ্ধে আবার আন্দোলন করলো, করে তারা কি, তারা ব্রিটিশদের হটাও আন্দোলন করলো ভারত থেকে। তারপরে কি হলো, বেঙ্গল ওয়াজ ডিভাইডেড ডিউরিং ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স 47, বাংলা ডিভাইডেড হয়ে গেল। আমরা এটা আধুনিক কালের ইতিহাস আমরা জানি যে এটা আমাদের সেই ওই শেষ ব্রেক, আমাদের বাংলার বেঙ্গলের যে একটা ওই যেমন পূর্ব বাংলা পশ্চিম বাংলা ছিল, এখানেও হ্যাঁ অনেক অনেক কারণ ছিল। এখানে পূর্ব বাংলা পশ্চিম বাংলা ওনারা বাংলাদেশে থাকতে চায়নি, বা বাংলাদেশ আলাদা রাষ্ট্র হওয়ার কথা ছিল, এটা ইতিহাস। কিন্তু বিশেষ করে আমাদের প্রশ্ন আছে, হ্যাঁ, যে আমরা কিভাবে ডিভিশন অফ দ্য ইন্ডিয়া, আমি প্রশ্নটা দিব এখন। এইটাকে নিয়ে ডিবেট আছে যে এটা ভালো, একসাথে আমরা কেন এই তিনটা, দার্জিলিং তো আলাদা করে গেল, তারপরে আমরা এই যে পশ্চিমবঙ্গ পূর্ববাংলা কেন আলাদা হয়ে গেলাম? এটা কিন্তু শরৎ বসু সম্ভবত এবং বাংলাদেশের সোহরাওয়ার্দী, এরা কিন্তু বহু চেষ্টা করেছে যে না, আলটিমেটলি যে ব্রিটিশরা যে রাজি হয়েছিল যে এটা ইন্ডিপেন্ডেন্ট স্টেট হবে, ওরা পাকিস্তান ধর্মভিত্তিক হয়ে যাক, ভারত ধর্মভিত্তিক হয়ে যাক, কিন্তু আমরা বাংলা এখানে ধর্ম জাতপাত আমরা আমাদের এই কালচারে নাই, আমরা এখানে আলাদা একটা স্টেট, ইন্ডিভিজুয়াল স্টেট হবো। এটা কিন্তু তাদের চেষ্টা ছিল, কিন্তু ইট ইজ ফেইল্ড, কারণ ওর নেতৃত্বে ছিল না আমাদের এরা। ওর নেতৃত্ব ছিল কংগ্রেস এবং সব উত্তর ভারত এবং ওই দিকের লোক, হ্যাঁ, গান্ধী এবং যারা বল্লভ ভাই কি যেন নাম ওনার, এরা যারা ছিল, এরা কিন্তু হিন্দুদের বুঝাচ্ছে না না তুমি এটা ভুল করতেছো, তোমরা ওই ইস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল একসাথে থেকো না, তাহলে তোমরা যে হিন্দু মুসলমান দ্বন্দ্বে তোমরা কিছু অধিকার পাবো না। আর ওইদিকে ওয়েস্টের পাকিস্তানের বললো, এই তোমরা যদি এই নিয়ে বেশি জোরাজোরি করো, তাহলে কিন্তু আমরা পাকিস্তান ধর্মভিত্তিতে ভাগ হইতে পারবো না। কিন্তু বাঙালিরা কিন্তু চাইছিল, তোমরা বঙ্গবন্ধুর আত্মজীবনী পড়ে দেখো যদি, এখানে ওখানে কিন্তু কথাগুলো লেখা আছে, বঙ্গবন্ধুরা নিজেরাও চাননি যে আমাদের তখন তরুণ ছাত্র উনি, হ্যাঁ, ওনারা চাননি যে এটা আলাদা আমরা হয়ে যায়। এবং সোহরাওয়ার্দীও কিন্তু প্রথমে চাইনি, সোহরাওয়ার্দী পরে বাধ্য হয়েছে। অনেকে বলে সোহরাওয়ার্দী বাধ্য, সোহরাওয়ার্দীর অনেকে সমালোচনা করে সোহরাওয়ার্দী কেন স্বীকার করলো এটা। তো দেখ, এটা এইভাবে হলো, এই যে আমাদের ডিভিশন হয়ে গেল বাংলাদেশ এবং 1947 along religious lines into two separate entities। তারপর ইতিহাস তো আমরা জানি, ওয়েস্ট বেঙ্গল as a state of India and East Bengal a newly created dominion of Pakistan। later on আমরা কি করলাম, বঙ্গবন্ধুর নেতৃত্বে পাকিস্তানের শোষণের বিরুদ্ধে আমরা ইন্ডিপেন্ডেন্ট নেশন অফ বাংলাদেশ পেলাম 1971 সালে। তাহলে এই হচ্ছে সংক্ষিপ্ত ইতিহাস। কিন্তু এখন বাবা আমরা সময় খুব কম, তো বাবা আমি জাস্ট এই নেক্সট আরো এই ছুটির মধ্যে, যেহেতু আমাদের এটা লাস্ট ক্লাস বোধ হয়, আমি কয়েকটা প্রশ্ন লিখে নেই, তারপরে ওই যে একজন আমার ওইটা জানতে চেয়েছে প্রশ্নটা, ওই দার্শনিক রাজাটা এরপরে আছে, আমি জাস্ট ওই কয়েকটা প্রশ্নটি লিখে নাও তো ফাহিম, আরো কয়েকটা কনসেপ্ট বাবা। ফাহিম শুনতে পাচ্ছ? ক্যাপ্টেন ফাহিম, ক্যান ইউ হিয়ার মি? ক্যাপ্টেন ফাহিম অথবা যে কেউ আমাকে একটু রেসপন্স করো, কেউ কেউ শুনতে পাচ্ছ? Yes, sir. Yes, sir. ওকে ওকে, শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ, তাহলে প্রশ্ন লেখো মা, নিউ 2 or 3 new topics for your study after the vacation, we will go through this. Bengal under the East India Company, দেখো একটা question number 1, Bengal under the East India Company লেখা হয়ে গেলে ইয়েস বলবা। বেঙ্গল আন্ডার দি ইস্ট ইন্ডিয়া কোম্পানি। Yes, sir.
ওকে, 2 নম্বর যে আমি যে মুভমেন্ট রিফর্ম মুভমেন্ট গুলো হলো সেটাগুলো রিলিজিয়াস এন্ড সোশ্যাল রিফর্ম মুভমেন্টস, ধর্মীয় এবং সামাজিক রিফর্ম কিছু হয়েছে ওই সময়, সেইগুলা বিশেষ করে যেটা সতীদাহ প্রথার কথা বললাম। স্যার এক হ্যাঁ, নাম্বারটা আবার রিলিজিয়াস একটু বললে ভালো হয় স্যার। বাবা আমি বলি বেঙ্গল আন্ডার দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে আমাদের এই যে দখল করে নিল, এটার সেই সময় তার কিভাবে নিল এবং তার সময়কালটা। হ্যাঁ, বেঙ্গল আন্ডার দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি। সেকেন্ডটা স্যার? আর সেকেন্ড রিলিজিয়াস এন্ড সোশ্যাল মুভমেন্টস, হ্যাঁ সামাজিক এবং ধর্মীয় যে মুভমেন্ট রিফর্ম মুভমেন্ট যেটা হলো সে হয়েছিল সেগুলা আলোচনা করব আমরা কয়েকটা। আমি এগুলো শিটও দিব, এই পিডিএফ কপি আলাদা আলাদা দিব। রিলিজিয়াস এন্ড সোশ্যাল রিফর্ম মুভমেন্টস, ঠিক আছে বাবা? লিখছো সেকেন্ড প্রশ্নটা? ইয়েস স্যার। জি স্যার। বাবা 3 নম্বর লেখো ন্যাশনালিস্ট মুভমেন্ট। এই যে আমি বললাম বাঙালি রেনেসা আসার পরে বাঙালিরা কিন্তু আবার ভারতের তাড়াও আন্দোলন, ওই ভারত থেকে ব্রিটিশ তাড়াও আন্দোলন শুরু করে। নানা রকম জাতীয়তাবাদী চিন্তা চেতনা শুরু হলো এখানে এই টাইমটাতে। ন্যাশনালিস্ট মুভমেন্টস, হ্যাঁ বিশেষ করে মধ্য এই যে সময়টাতে এবং ব্রিটিশ শাসিত সময়টাতে ন্যাশনালিস্ট মুভমেন্টস গুলা শুরু হলো সেইটা। তাহলে প্রথমটা হলো বেঙ্গল আন্ডার দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি, দ্বিতীয়টা রিলিজিয়াস এন্ড সোশ্যাল রিফর্মস মুভমেন্টস, 3 নাম্বার হচ্ছে ন্যাশনালিস্ট মুভমেন্টস। তোমরা ইচ্ছা করলে এগুলোর উপরে ছোট ছোট করে একটু পড়েও রাখতে পারো, বা আমি আগেই বলছি তোমরা আমি যে কনসেপ্ট গুলো দিচ্ছি ইচ্ছে তোমরা ভালো আরো ডকুমেন্টস তোমাদের কাছে থাকতে পারে, তোমরা এগুলো নিয়ে নিজেরা একটু পড়াশোনা করবা এবং নিজেরা এক রকম নোট তৈরি করে রাখবা, যদি আমরা পরীক্ষা নেই ছুটির পরে তোমরা যাতে সুবিধা হয় তোমার জন্য। এরপরে হচ্ছে কি লাস্ট যেটা এই ছুটির মধ্যে তোমাদের পড়ার জন্য ডিভিশন অফ দা ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, এই একটু আগে যেটা শেষ করলাম আমরা এসে, যে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের ইতিহাসটা কিন্তু অনেকেই এখনো ভাবে। বাবা আমি জানি না তোমরা এখন এটা কিভাবে তোমাদের এই যুগে এসে তোমরা কিভাবে, আমরা যেহেতু একটু বয়স্ক আমাদের কিন্তু আমার কেন মনে হয় এখনো এই বিভাজনটা না হইলেই হইতো, ধর্মের ভিত্তিতে বিভাজনটা না হইলে ভালো হইতো। আমরা ভারতবর্ষ একসাথে থাকলেই বোধহয় আমার কাছে মনে হয় একটা শক্তিশালী মানে একটা সব দিক থেকে অর্থনৈতিক, এবং ভারতবর্ষ কিন্তু একটা বিশাল সাম্রাজ্য তখন। হ্যাঁ, এবং এটাকে কিন্তু সারা পৃথিবীতে আমাদের জনসংখ্যার দিক থেকেও প্রায় 150-200 কোটি মানুষ হতো, 200 কোটির মতো মানুষ। হ্যাঁ, প্রায় 1/4 পিপুল। এবং আমাদের যেহেতু ভারতবর্ষের একটা নিজস্ব ঐতিহ্য সংস্কৃতি ছিল, ব্রিটিশ এডুকেশন ছিল, ফলে আমাদের এখানে একটা শক্তিশালী রাষ্ট্র হইতে এই যে ডিভিশন গুলো এত হইতো না, এই যে নানা রকম। হ্যাঁ, তা এখন অনেকে বলে যে ব্রিটিশরা এই ডিভিশনটা করে গেছে তাদের ডিভাইড এন্ড রুল পলিসি করে। হ্যাঁ, ব্রিটিশরাই কিন্তু হিন্দু মুসলমানদের এই যে বঙ্গভঙ্গ দেখো কৌশলে, বাংলার মধ্যে যে দ্বন্দ্ব আমরা যে হিন্দু আর মুসলমান, এটা কৌশলে তারা করে গেছে 1905 সালে। হ্যাঁ, বঙ্গভঙ্গর, হ্যাঁ তারা এটাকে শাসনের নাম করে যে এটা এত বড় বাংলা, এর মুঘল, এটা বিহার, তারপরে আসাম, উড়িষ্যা, এদিকে পূর্ব বাংলা, পশ্চিম বাংলা, এদিকে দার্জিলিং, এদের ম্যানেজমেন্টের সমস্যা হচ্ছে, এইগুলো তারা ভাগ করলো। কার্জন বোধহয় লর্ড কার্জন এসে এটা ভাগ করে তারা কিন্তু শুরু করলো যে এই ডিভিশনটা। এবং তখনই দেখলো যে কলকাতা কেন্দ্রিক হিন্দু ধর্মের দেখলো তারা একটু ভালো পর্যায়ে অবস্থায় আছে, সমস্ত ডেভেলপমেন্ট কলকাতায় হয়েছে। হ্যাঁ, বাংলাদেশে তো কিছু হয়নি। তখন এরা ধর্মের ভিত্তি তখন চিন্তা করা শুরু করলো যে আমরা তো একটু বেশি ডেভেলপ, আমরা এই অংশটা নিয়ে নিই, আর এই অংশটা বাংলা। নানা রকম চিন্তা চলে আসলো, যখন একটা ভাগাভাগির চিন্তা আসলো এবং ডিভিশন গুলো তখনই শুরু হলো। যারা এই যে রেনেসার পরে যারা যারা বিরোধীরা আন্দোলন করবে, ওই আন্দোলন ওই কথাটা নিজেদের মধ্যে ঢুকাই দিল, আমাদের নিজের বাংলাদেশের মধ্যে ডিভিশন করে দিল। আর ব্রিটিশদের বিখ্যাত পলিসি ছিল ডিভাইড অ্যান্ড রুল পলিসি, সব জায়গায় ডিভাইড করে সেখানে তারা নিজেরা নিশ্চিন্তে রুল করার চিন্তা ছিল। যাক বাবা, এটা ইতিহাস, আমার মনে হয় এর পক্ষে বিপক্ষে নানা রকম কথা আসবে। এই যে আমি বললাম পক্ষে, আমি দেশ বিভাগের পক্ষে ছিলাম না, অনেকে বলবে না এটা দেশ বিভাগ না হলে তো আমরা স্বাধীন হইতে পারতাম না, অনেকে নানা কথা বলবে। এটা নিয়ে কিন্তু সেন্সিটিভ এইসব বিষয় আলাপ করাও আমাদের মধ্যে ক্লাসে, ওই জন্য অনেক কিন্তু এই ক্লাসগুলোতে রেকর্ড করতেও চায় না। এই ক্লাসগুলো তুমি পড়তে গেলেই তোমার কিছু বক্তব্য আসবে যেটা অনেক সময় আমাদের আইনের সাথেও প্রবলেম হইতে পারে। হ্যাঁ, কেননা এইসব সেন্সিটিভ বিষয় এগুলা। তো আমি জানি যে তোমরা সবাই চিন্তা করতে পারো,
সবাই অন্যত মেধাবী স্টুডেন্ট, সিএসসি এর স্টুডেন্ট, সবাই মেধাবী স্টুডেন্ট। এবং আমার ধারণা তোমরা ওদের মতো করে চিন্তা করবে এগুলো। ওয়েদার ইতিহাস এই জন্য জানার দরকার যে ইতিহাসের এই শিক্ষা আমরা যাতে ভবিষ্যতে, তোমরা তো প্রশাসক হবা, হ্যাঁ হয়তো তোমাদের টেকনিক্যাল ফিল্ডে তোমাদের যারা আমাদের বাবারা আর্মি পার্সেন্ট আছে, তারা আমরা যারা প্রশাসনে যাবা পরবর্তীতে, সিএসসি করা মানে শুধু তো ইঞ্জিনিয়ার হবা না, তোমরা নানা জবে নানা ফিল্ডে যাবা, তোমাদের কিন্তু এই যে আমাদের ইতিহাস জানা দরকার, হ্যাঁ আমাদের ঐতিহ্য জানা দরকার, যে আমাদের কি ভুলগুলো ছিল, কিগুলো সঠিক হলে ভালো হতো, এখন আমরা যদি আবার ওই একই ভুল না করি। আমি কিন্তু এই যে ধর্ম জাত পাতের ভিত্তিতে এইসব ভাগ করা, এগুলো এটা কোনো সভ্য সমাজের জন্য ভালো না কিন্তু। হ্যাঁ কিন্তু আনফরচুনেটলি পলিটিশিয়ানরা এগুলো করে। হ্যাঁ এবং সাম্প্রতিক কালে তোমরা জানো ভারতে একটা নির্বাচন হলো, এটা বাংলাকে কিন্তু খুব চেষ্টা করা হয়েছিল যে একটা বাংলা, পশ্চিমবাংলা, আমরা বাংলা কিন্তু এখনো আমি দেখলাম বেশিরভাগ বাঙালি কিন্তু মনন চিন্তায় একই রকম। জাতপাত ধর্মের ভিত্তিতে বাঙালিরা এটা চিন্তা করে না। হ্যাঁ তার প্রমাণে সর্বশেষে মমতা ব্যানার্জি এখানেও হইলো, তোমরা জানো এটা সাম্প্রতিক ইলেকশনের সবকিছু জানো, ইন্টারনেটে সবকিছু আছে দেখলাম। তা যা হোক, এটা আমি আবার বলি, এটা অনেক সময় এক এক মানুষ এক এক ভাবে ব্যাখ্যা করবে, আমার সাথে তোমরা একমত নাও হইতে পারো। দেখো বাবা, আমি শুধু এনি এনি কোশ্চেন এই পর্যন্ত বাবা, এনি কারোর কোনো প্রশ্ন আছে কিনা, তারপর আমি এই দার্শনিক রাজাটা পড়বো, কারণ সময় কম, আমি কিন্তু এটা বলতে পারবো না। কিছু প্রশ্ন করবা কেউ? এনি কোশ্চেন ফ্রম এনি বডি? না হলে No, sir. একজন বলো, হ্যাঁ, কিছু প্রশ্ন করবো বাবা? এনি কোশ্চেন? আচ্ছা, সিয়ার ক্যাপ্টেন ফাহিম, তোমার উপস্থিতিটা রাখো বাবা, হ্যাঁ শুধু অ্যাবসেন্ট লিস্টটা রাখো বাবা। ক্যাপ্টেন ফাহিম, আবরার আছো? আবরার, আবরার স্যার, আছো? ইয়েস স্যার। হ্যাঁ বাবা, ইটা রাখো, হ্যাঁ তোমরা দুই সেকশনে দুইজন অ্যাটেন্ডেন্স লিস্টটা রাখো। আচ্ছা আমরা কত সময় আছে বাবা, কত সময় আছে, আমরা আর একটু আলোচনা করতে পারি? কত সময় আছে টাইম আমাদের বাবা? স্যার আর 5 মিনিট আছে স্যার। আচ্ছা দেখো, দার্শনিক রাজা বাবা, দেখো যেহেতু আমরা প্রত্যেক ক্লাসে বলছিলাম একটু একটু আলাপ করবো। দার্শনিক রাজা কারা বাবা? দার্শনিক কারা? হ্যাঁ দার্শনিক দ্বারা জগৎ জীবন নিয়ে মৌলিক চিন্তা করে। হ্যাঁ আমরা একটু সংক্ষেপে বললাম। হ্যাঁ তোমরা তাহলে এই অর্থে সবাই আমরা দার্শনিক। দর্শন হচ্ছে, আমরা আবার একটা বলি, ইংরেজিতে বলি, ইট ইজ এভরিবডিজ বিজনেস। দর্শনের সংজ্ঞা হচ্ছে ফিলসফি ইজ এভরিবডিজ ব্যবসা, সবার ব্যবসা। ক্যাপ্টেন ফাহিমের ব্যবসা, মঞ্জুরুল্লাহের ব্যবসা, হ্যাঁ কি বললাম, আবরারের ব্যবসা, এভরিবডিজ বিজনেস। আমরা জানি না যে আমরা কি দর্শন অনুসরণ করি, বাট উই ডু অলওয়েজ, উই অলওয়েজ ফিলোসফাইজ। হ্যাঁ উই অলওয়েজ ডু ফিলসফি, উই অলওয়েজ ফিলোসফাইজ আওয়ার when we make our decision. হ্যাঁ আমি ওই যে বললাম, আমরা একভাবে জীবন যাপন করি, হ্যাঁ আমি একভাবে জামা কাপড় পরি, আমি একভাবে, হ্যাঁ আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি বা পড়ি না, হ্যাঁ আমি জীবনকে একভাবে দেখতে চাই, আরেকজন আরেকভাবে দেখতে চাই। হ্যাঁ এটা সবই আমার, আমি একটা খাদ্য খাই, একটা পান পান করি, আমি আরেকজন করি না। এটা হচ্ছে আমার আমার দর্শন। হ্যাঁ এটা আমি আমি জানি না হয়তো যে আমি জীবনকে যদি সবচেয়ে প্রাধান্য দেই তার নাম কি? এই জীবনই সব। আমি বলছিলাম ক্লাসে, কেউ কেউ বলবে না এই জীবন হচ্ছে যে পরজীবনের প্রস্তুতি, তার নাম কি? এই দর্শনের একটা নাম আছে। হ্যাঁ যদি বলি আমি বাড়ি বাড়ি টাকা পয়সা এটাই আমার সব, তাহলে আমার নাম হবে জড়বাদ। আমি জড়বাদী জীব, আমি জড়বাদের দর্শন, ম্যাটেরিয়ালিস্টিক ফিলসফার, ম্যাটেরিয়ালিস্টিক ফিলসফি অফ লাইফ ফিল করি। আমি মনে করি এই জগতই সব, পরজগৎ বলে কিছু নাই, তাহলে আমি ম্যাটেরিয়ালিস্ট। যদি আমি বলি না এই জগতই সব না, এই জগৎ পরজীবনের প্রস্তুতি, এই জগতের আমি শুধু খাওয়া পড়ার জন্য পৃথিবীতে আসিনি, আমার আরো কিছু করার জন্য আল্লাহ তাআলা বা ঈশ্বর বা ভগবান আমাকে পাঠাইছে। ঠিক আছে, আলাদা। তার কে বলবে স্পিরিচুয়ালিস্ট, কে বলে আইডিয়ালিস্ট। যে দেখো এর দর্শনের একটা নাম আছে, এর একটা সংজ্ঞা আছে, এর কিছু ফলোয়ার আছে, এরকম। তা ফিলোসফারে কি বাবা, জীবন ও জগতের এরকম মৌলিক সমস্যাগুলোর আলোচনা করে, যে সে হচ্ছে দার্শনিক। মৌলিক সমস্যাগুলো কেমন আমরা বলছিলাম, ভালো জীবন কি, ভালো মানুষকে, মন কি, গড কি, গডের পক্ষে যুক্তি কি, সোল আর মাইন্ডের সাথে রিলেশনশিপ কি। দেখো এগুলো মৌলিক প্রশ্ন। এই প্রশ্নগুলো বলবা মেটাফিজিক্যাল কনসেপ্ট বলে অনেকেই, তোমরা আগের ক্লাসে বলছিলা। কারণ ফিজিক্স আমরা ধরতে পারি, তোমরা ফিজিক্সের ছাত্র, কম্পিউটারের ছাত্র মানে ফিজিক্সের ছাত্র। তোমরা ফিজিক্স যেটা ধরা যায় ছোঁয়া যায় সেটা পদার্থবিজ্ঞান, কিন্তু যা ধরা যায় না ছোঁয়া যায় না এটা মেটাফিজিক্স, বিয়ন্ড ফিজিক্স। হ্যাঁ ফিজিক্স কিন্তু নিজে একটা ফিলসফির পার্ট ছিল এক সময়, কিন্তু সেটা সায়েন্স হিসাবে ফিজিক্স হয়ে গেছে। মেটাফিজিক্স আছে এক। মেটাফিজিক্স কি?
বডি ফিজিক্স কিন্তু মাইন্ড হচ্ছে মেটাফিজিক্স। হ্যাঁ, অনেক সময় ফিজিক্সের চেয়ে বেশি ইম্পর্টেন্ট, বডির চেয়ে অনেক সময় মাইন্ড ইম্পর্টেন্ট বেশি। দেখো বাবা, এখন এই যে ফিলোসফাররা কিংস কারা বলছে যে দার্শনিক রাজা হলেই একটা প্লেটোর কথা, এটা প্লেটোর দি রিপাবলিক বইয়ের তার বিখ্যাত একটা বই দি রিপাবলিক, এটা রাষ্ট্র সংক্রান্ত বই। সেখানে বলেছে যে আদর্শ রাষ্ট্র সেইটাই হবে যেখানে দার্শনিক রাজা শাসন করবে, ফিলোসফার্স কিংস। তোমরা যে কেউ ইন্টারনেটে গেলে এটা পাবা, এর পরের বেড়াতে আছে ফিলোসফার্স কিং কথা প্রসঙ্গে দিছে, সেই এটা তো ইতিহাস দর্শনের কথা, সে হয়তো কথা প্রসঙ্গে দিছে যে এই রাজারা ফিলোসফার্স কিংস এর মতো ছিল। ফিলোসফার কিং কি, যারা কিমা সবচেয়ে জ্ঞানী মানুষ, কিন্তু আবার তারা রাষ্ট্রনায়ক। বলছে প্লেটো বলছে যে রাষ্ট্রনায়ক সেই হবে যে ইহজগৎ আর পরজগতের জ্ঞান থাকবে। হ্যাঁ, এই ভিজিবল ওয়ার্ল্ড আর ইনভিজিবল, এটা আবার আলাদা দর্শন। প্লেটো এই জগৎকে দুভাগে ভাগ করেছে, ভিজিবল ওয়ার্ল্ড আর ইনভিজিবল ওয়ার্ল্ড। তুমি আমি যে বাস করি এটা ভিজিবল ওয়ার্ল্ড, আর এই পিছনে যে সত্য আছে যে জগতে সেটা ইনভিজিবল ওয়ার্ল্ড। আমি বলছি যে প্লেটোর দর্শন সব ধর্মে, বিশেষ করে বাইবেলের মধ্যে প্রচুর প্রভাব আছে প্লেটোর দর্শনে। প্লেটো, আমি শেষ হলে বলে 1 মিনিট, আর শেষ হলে 1 মিনিট থাকতে বললো আমাকে, আমি শেষ করে দিব। তাহলে বাবা এই ফিলোসফার কিংস বলছে কি জানো মা, বলছে যে প্লেটো বলছে যে ওই ধরনের রাজারাই সবচেয়ে ভালো রাজা হবে যারা একেবারে শিক্ষায় সর্বোচ্চ স্তরে পৌঁছাবে এবং যারা ইহজগৎ আর পরজগতের জ্ঞান যাদের থাকে। আমি সহজ স্যার কথায় সময় বললাম। শেষ হয়ে গেছে স্যার। হ্যাঁ বাবা, তাহলে আমি শেষ করলাম। তাহলে বাবা তারাই হচ্ছে জ্ঞানী, তারাই হচ্ছে ভালো, মানে কি বলে, দেশ শাসক হবে অ্যাকর্ডিং টু প্লেটো, যে যারা দার্শনিক রাজা হবে, ফিলোসফার্স কিংস হবে। এখন ফিলোসফার কিং মানে এমন না দর্শনের ছাত্র এসে হয়ে যাবে, কারণ আমরা জানি তাই এদের দৃষ্টিতে সবাই আমরা দার্শনিক, প্রত্যেক মানুষই দার্শনিক, কারণ প্রত্যেক মানুষই জীবন জগৎ সম্পর্কে তার নিজস্ব একটা চিন্তা আছে। সে একভাবে জীবন যাপন করে, একভাবে পছন্দ করে, বিশেষ শ্রেণীর মানুষকে পছন্দ করে, আরদের করে না, এ প্রত্যেকটা তার দর্শন। বাবা আমি বুঝতে পারছি বাবা। তাহলে দার্শনিক রাজা বলতে প্লেটো বুঝাইছে যে এমন মানুষ, এমন জ্ঞানী মানুষ যারা ইহজগৎ পরজগৎ, ভিজিবল অল ইনভিজিবল অল, এটা নিয়ে আলাদা ব্যাখ্যা আছে আবার। ভিজিবল অল কারা, ইনভিজিবল কারা, কিভাবে ভিজিবল ওয়ার্ল্ডের সাথে ইনভিজিবল ওয়ার্ল্ডের কি রিলেশনশিপ আছে। তার একটা গুহার রূপক আছে, তোমরা যদি কেউ ক্লিক করো অ্যালেগরি অফ দ্য কেভ, গুহার রূপক, এটা দিয়ে সে ভিজিবল ওয়ার্ল্ড আর ইনভিজিবল ওয়ার্ল্ডকে বুঝাইছে। এটা আরেকটা গল্প, গুহার রূপক। তোমরা জানো গ্রিসের পণ্ডিত ব্যক্তিরা কিন্তু গল্প দিয়ে সত্যকে বোঝানোর চেষ্টা করতো, এরা কিন্তু এরকম বর্ণনা দিত না, একটা গল্প দিয়ে, মিথোলজি বলে, মিথ, মিথের দিয়ে একটা শিক্ষা। আমাদের যেমন ছোট গল্পের শিক্ষা থাকে না, সেরকম মিথোলজি দিয়ে শিখে। এই যে গল্পের একটা রূপক, এখন ক্লিক করো দেখবে গুহার রূপকটা ইউটিউবে এসে যাবে, অ্যালেগরি অফ দ্য কেভ। হ্যাঁ, এখানে দেখবে এই গুহা আর গুহার বাইরে, এটা দিয়ে সে ভিজিবল ওয়ার্ল্ড আর ইনভিজিবল ওয়ার্ল্ড কে বুঝাইছে। আমি যদি সুযোগ থাকে কোনোদিন তোমাদের একদিন বুঝাবো এটা। প্লেটো বলছে জ্ঞানী লোকরা আসলে এই দুটা জ্ঞানই তাদের থাকে, ভিজিবল ওয়ার্ল্ড, ইনভিজিবল ওয়ার্ল্ড। তখনই সে একশো শাসক হইতে পারবে ভালো, যে তার যথার্থ জ্ঞানী মানুষ হবে। দার্শনিক রাজা মানে যথার্থ জ্ঞানী যারা, তারাই সত্যিকার অর্থে প্রশাসক ভালো হবে, ফিলোসফার্স কিংস, যার যখন রাষ্ট্র ক্ষমতায় থাকবে। বাবা আমার মনে হয় তোমাদের অনেক প্রোগ্রাম থাকে, সারাদিন ক্লাস করেছো, আমার মনে হয় আজকে এই পর্যন্ত থাক। তোমাদের কারোর কোনো কোশ্চেন আছে বা এই নিয়ে আর কোনো কোশ্চেন আছে? এনি কোশ্চেন, যারা চলে যেতে চাও যাইতে পারো বাবা, এমনি টাইম শেষ, যেহেতু তোমাদের অনেক অন্যান্য ডিউটিস থাকে এবং সকাল 9টা থেকে ক্লাস শুরু, সারাটা দিন, এই আসলে রোজার দিনে খুব কষ্ট হয় আমি জানি বাবা। এনি কোশ্চেন কেউ আর আফরা, অনির্বাণ, বাবা অনির্বাণ কোনো কোশ্চেন করবা? তুমি বোধহয় একবার কিছু বলতে চাচ্ছিলা অনির্বাণ। স্যার না স্যার, কোয়েশ্চেন নাই। ওকে বাবা, আচ্ছা স্যার ঈদ মোবারক। ঈদ মোবারক। ও আচ্ছা, লাস্ট ক্লাস বাবা, সবাইকে ঈদের শুভেচ্ছা। তবে আমি যে প্রশ্নগুলো টাইটেল গুলো দিলাম এটা দেখতে থাকো, আমরা এরপরে কিন্তু পরীক্ষা নিব, এবং আমি যে শীট গুলো দিই, আমি দিব সিআর এর মাধ্যমে, এগুলো তোমরা একটু দেখো বাবা। আর আমি যে 3টা প্রশ্ন দিয়েছি এটা কিন্তু এই শীটটার মধ্যেই আছে, সবটা এই শীটের মধ্যে আছে। আমি আরেকটা শীট, আরো ভালো শীট যদি পাই আমি সাথে সাথে দিয়ে দিব। হ্যাঁ, আর তোমরা মানে একেবারে হার্ড যদি কপি প্রিন্টেড বই পাশে পাও আরো ভালো। তোমরা যদি লাইব্রেরিতে যাইতে পারো, আমি জানি না যাইতে পারো কিনা এখন, আরো ভালো যদি পাও। আর না হলে আমি আমার যে শীটটা দিব সেটাই আনা পড়ার জন্য, তোমরা দেখবে এইটুকুই যথেষ্ট। অনেক ইতিহাসের অনেক কথাবার্তা আছে, সেটাই আমরা লিখলেই আমাদের ওই যে 20 নম্বরের প্রশ্ন হয়ে যাবে একটা। যেমন এনশিয়েন্ট বাংলা, এখানে দেখবে অনেক বড় আছে, এটাও যথেষ্ট। মেডিয়েবল বাংলা অনেক বড় আছে, আমরা যে প্রশ্নগুলো দেখবো প্রত্যেকেই 20 মার্কের উত্তরে। আমি যে শীটটা দিই এটাতে 29 পাতা আছে, তার মানে এখানেই এটাই ভালো করে যদি সাজাইতে পারো, দ্যাট ইজ এনাফ। আচ্ছা, সেজুতি কিছু বলবা মা? সেজুতি দাস। না স্যার কিছু বলবো না।
ও মা, ওকে, এনে আমি কি যা বলছি বুঝতে পারছো মা? কোনো 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 জটিলতা আছে কোনো কিছু? No, sir. ঠিক আছে মা। আচ্ছা, আর কেউ এনে আর কেউ কোনো, বা আমি যে দার্শনিক রাজা সম্পর্কে বললাম এইগুলো নিয়ে কোনো আসির আহবাব কিছু বলবা? রায়ান, আসির আহবাব রায়ান, নাহিদুজ্জামান, ফজলে হাসান। নো স্যার, কিছু বলবো না। ওকে ওকে বাবা, তাহলে আমার মানে আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্ত থাকুক, আমাদের টাইমটা শেষ না বাবা? ইয়েস স্যার। Yes, sir. Okay, Eid Baba. Mubarak. ঈদ মোবারক বাবা, সবাই ভালো থাকো, তোমাদের ফ্যামিলির ঈদ সবাই মোবারক। ঈদ মোবারক।